আসসালামু আলাইকুম এভরিওয়ান, বিসমিল্লাহ কুক অ্যান্ড ফুডের নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি বিফ তেহারি। কীভাবে খুব সহজেই বাসায় বিফ তেহারি তৈরি করা যায় সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আমি আজকে এই তেহারিটি তৈরি করেছি বাজারের প্যাকেট মশলায়। কীভাবে খুব সহজে প্যাকেট মশলা দিয়ে এই তেহারিটি রান্না করা যায় সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তাহলে চলুন দেখে নিই কীভাবে এই রান্নাটা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এই তেহারির জন্য প্রথমে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া 2 কেজি গরুর মাংস নিয়ে নিলাম। এবার এর ভিতরে 4 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 টেবিল চামচ লেবুর রস আর পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। এটি খুব ভালোভাবে মেখে নিয়ে আধা ঘন্টার জন্য আমি রেখে দেবো। এতে করে লবণটা খুব ভালোভাবে মাংসের ভিতরে পৌঁছে যাবে। আধা ঘন্টা পর আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সরিষার তেল। আপনারা যে কোনো তেহারি রান্নাতে সরিষার তেল ব্যবহার করবেন, এতে করে পারফেক্ট স্বাদটা পাবেন। এবার এই তেলের ভেতরে দিয়ে দিচ্ছি 1 কাপ কুচি করা পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ। আমরা কিন্তু এখানে কোনো লাল মরিচের গুঁড়া ব্যবহার করব না, তাই আপনারা আপনাদের পছন্দ মতো এখানে কাঁচামরিচটা ব্যবহার করতে পারেন। এবার আমি এই পেঁয়াজ আর মরিচটা নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। খুব বেশি লালচে করে ভাজার কোনো প্রয়োজন নেই। যখন একটু নরম হয়ে যাবে তখন আমি এর ভেতরে 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আমি এখানে আরও ব্যবহার করেছিলাম 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা, তবে কোনো কারণে এটি স্কিপ হয়ে গেছে। এবার এই সব মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আদা আর রসুনের গন্ধটা চলে যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে কষিয়ে নিব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে গুঁড়া মশলা ব্যবহার করব। তার জন্য প্রথমে আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, এতে করে গুঁড়া মশলাগুলো আর পুড়ে যাবে না। একটু পানি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে এখানে আমি এবার দিয়ে দিব ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি যে প্যাকেট মশলাটা ব্যবহার করব এই তেহারির জন্য, সেই তেহারির মশলাটা। এবার এই সব মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে মশলা কষানো হবে স্বাদটা কিন্তু ততই ভালো আসবে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আমি এর জন্য একটু ঢাকনা দিয়ে 5 মিনিট আবারও কষিয়ে নিব। দেখুন মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, তেলটা কিন্তু উপরে উঠে গেছে। এবারে আরেকটু নাড়াচাড়া করে আমি এর ভেতরে দিয়ে দেবো সেই আগে থেকে মাখিয়ে নেওয়া মাংসটুকু। আমি কিন্তু এখানে মশলায় কোনো লবণ ব্যবহার করিনি, আপনারা কিন্তু দেখেছেন, কারণ আমি আগেই মাংসের সাথে লবণ মিশিয়ে রেখেছিলাম। এবার এই মাংসগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। আপনারা কিন্তু এখানে একটি জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, মাংস দেওয়ার পরপরই কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না। এই মাংস থেকে যতটা পানি বের হবে সেই পানিতেই কিন্তু প্রায় মাংসটা 50% পর্যন্ত কুক হয়ে যাবে এবং এতে করে মাংসের স্বাদটাও কিন্তু খুব ভালো আসবে। আমি এই মশলার সাথে মাংসটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার ঢাকনা দিয়ে কষাতে দেব 5 থেকে 7 মিনিট। 5-7 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন মাংস থেকে কতটা পানি বের হয়েছে। এখনও কিন্তু আরও পানি বের হবে, কেননা আমি মিডিয়াম আঁচে এই মাংসটা রান্না করতে দিয়েছি। আমি এবারও আরেকটু নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে কষাতে দেবো। এখনও কিন্তু কোনো পানি ব্যবহার করব না। আবারও আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। দেখুন আরও কিছুক্ষণ পর কিন্তু পুরোটা পানি বের হয়ে গেছে মাংস থেকে। কতখানি পানি হয়েছে দেখুন। এই পানিটা মিডিয়াম আঁচে রান্না করলে কিন্তু এই পানিতেই আমরা মাংসটা 50% পর্যন্ত সিদ্ধ করে ফেলতে পারবো। এবার আমি এই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিব। তবে খেয়াল রাখবেন চুলার জালটা কিন্তু কোনোভাবে হাই করে দেওয়া যাবে না, মিডিয়াম লো হিটে এই রান্নাটা করতে হবে। আমার মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি আবারও খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিব। কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি কয়েক টুকরা আলু। বিরিয়ানি বা তেহারিতে আমি কিন্তু আলুটা খুব পছন্দ করি, এই জন্য আমি আলু ব্যবহার করলাম। আপনারা চাইলে কিন্তু এখানে আলুটা বাদ দিয়েও এই তেহারিটা রান্না করতে পারেন। এবার আলুটা দিয়েও খুব ভালোভাবে একটু কষিয়ে নিব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর কিন্তু আমি এখানে পানি ব্যবহার করব। পানি দেওয়ার ক্ষেত্রে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, এখানে অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে। গরম পানি ব্যবহার না করে আমরা যদি ঠান্ডা পানিটা ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের কুকিং প্রসেসটা অফ হয়ে যাবে। এতে করে অনেক সময় হয় মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হতে পারে না।
এজন্য আমি এখানে 2 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি ব্যবহার করছি। আপনারা আপনাদের মাংসটা কতটুকু সেদ্ধ হয়েছে সেটা বুঝে এখানে পানি ব্যবহার করবেন। পানিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে এটি শুকিয়ে আসা পর্যন্ত রান্না করব। এই মাংসে কোনো ঝোল থাকবে না। এই ফাঁকে আমি চালটা রেডি করে নিচ্ছি। আমি এখানে নিয়েছি 5 কাপ পরিমাণ পোলাওয়ের চাল। আপনারা যে কোনো পোলাওর চাল ব্যবহার করতে পারেন। এই চালটা কিন্তু অবশ্যই একটা বিষয় খেয়াল রেখেই তৈরি করতে হবে। আমরা যে কোনো পোলাওর চালই ব্যবহার করি না কেন, বা যদি বাসমতি চালও ব্যবহার করি, তাহলে রান্নার আগে কিন্তু প্রায় আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবো। আর এর বেশি রাখলেও কিন্তু কোনো সমস্যা নেই। পানিতে ভিজিয়ে রাখার কারণে কিন্তু আমাদের পোলাও, বিরিয়ানি বা তেহারি যেটাই রান্না করা হোক না কেন, ভাতগুলা খুবই ঝরঝরে হবে। খুব আলতোভাবে নাড়াচাড়া করে এই চালগুলো ধুয়ে নিতে হবে। খুব বেশি চাপাচাপি করে কিন্তু চালগুলো ধুলে কিন্তু চাল থেকে সুগন্ধি ভাবটা কিন্তু নষ্ট হয়ে যায়। কয়েকবার পানি বদলে ধুয়ে আমি এবার খুব বেশি করে পানি দিয়ে এই চালটা প্রায় আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। তারপর পানিটা ঝরিয়ে নিব। আপনারা কিন্তু অবশ্যই এই কাজটি করবেন। এতে করে ভাতগুলো যেমন লম্বা হবে তেমনই হবে ঝরঝরে। দেখুন, প্রায় 35 থেকে 40 মিনিট পর আমার মাংসটা কিন্তু খুব ভালোভাবে রান্না হয়ে গেছে। এটি যেমন সেদ্ধ হয়েছে তেমন ঝোলটাও কিন্তু শুকিয়ে গেছে। এবার আমি এই মাংস আর আলুটা ঝোল থেকে যতটা সম্ভব ছেঁকে নিয়ে উঠিয়ে নিব। দেখুন, আমার পুরোটা মাংস এবং আলু আমি উঠিয়ে নিয়েছি এবং পাত্রে কিন্তু অবশিষ্ট তেল মশলা যতটা আছে এতেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। আমি এবার এর ভেতরে আগে থেকে ঝরিয়ে রাখা চালগুলা দিয়ে দিচ্ছি। চালগুলা দিয়ে খুব ভালোভাবে এই তেল আর মশলার সঙ্গে ভেজে নিব। প্রায় 8 থেকে 10 মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে। যতটা সময় নিয়ে ভাজবেন ততটাই কিন্তু ভাতগুলা ঝরঝরে হবে। এই বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। আমার পাত্রটা যেহেতু ছোট হয়ে গেছে, আমি একটি বড় পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। এবার আমি এর ভেতরে ব্যবহার করছি গরম পানি। আমি 5 কাপ চালের জন্য এখানে 10 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়েছি। আপনারা যদি ঠান্ডা পানি ব্যবহার করেন তাহলে কিন্তু প্রায় 1 কাপ পরিমাণ পানি কম ব্যবহার করতে হবে, তা নাহলে কিন্তু ভাতগুলো নরম হয়ে যাবে। পানিটা দিয়ে আমি আবারও চাল পানির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর ভেতরে 4 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এই দুধটা দিয়ে খুব ভালোভাবে আবার মিশিয়ে নিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, তবে তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। এবার ঢেকে দিয়ে অপেক্ষা করব 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট পর আমি আবারও খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিব। এখনও কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি এখানে অবশিষ্ট আছে, পানিটা কিন্তু কমে যায়নি। খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আমি এবার এর ভিতরে দিয়ে দেবো যে আগে থেকে মাংসটা উঠিয়ে রেখেছিলাম সেই মাংসটা। মাংসগুলো মিশিয়ে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন অবশ্যই খেয়াল রাখতে হবে, খুব বেশি ঘাটাঘাটি করে কিন্তু মিশিয়ে নেওয়া যাবে না, এতে করে চালগুলা ভেঙে যেতে পারে। তাহলে কিন্তু আমাদের তেহারিটা একদমই নরম হয়ে যাবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 5 থেকে 7 মিনিট। দেখুন, 5-7 মিনিট পর কিন্তু পানিটা প্রায় শুকিয়ে এসেছে। অল্প কিছু পানি অবশিষ্ট আছে, তবে পুরোটা কিন্তু শুকিয়ে যায়নি। এবার আমি আবারও একটু ওলটপালট করে দিব। দেখুন, আমার যতটা পানি আছে চালের সঙ্গে কিন্তু খুব ভালোভাবেই মিশে যাবে এবং এতেই কিন্তু আমার পুরো চালগুলো সেদ্ধ হয়ে যাবে। আমি এবার একটু মিশিয়ে দিয়ে কিন্তু এই চালগুলা খুব ভালোভাবে সমান করে দিচ্ছি। আমি এবার এই তেহারিটা দমে দিয়ে দিব। তবে তার আগে আমি এখানে ব্যবহার করছি 1 চা চামচ পরিমাণ কেওড়া জল আর 1 চা চামচ পরিমাণ গোলাপ জল। এই কেওড়া জল আর গোলাপ জলটা কিন্তু অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ঘ্রাণটা কিন্তু খুব ভালো আসবে। কেওড়া জল আর গোলাপ জলটা দেওয়ার পর আমি এখানে 2 চা চামচ পরিমাণ ঘি ব্যবহার করছি। এই ঘি রেসিপিটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন। ঘিটা দিয়ে কিন্তু আমি আর মিশিয়ে নিব না। এই অবস্থাতেই কিন্তু আমি দমে দিয়ে দেব 10 মিনিটের জন্য। চুলার আঁচটা একদম লো করে দিয়ে আমি দমে দিব। আপনাদের পাতিলটা কিন্তু পাতলা হলে পাতিলের নিচে একটি তাওয়া ব্যবহার করতে পারেন, এতে করে নিচে আর লেগে যাবে না। আমি ঢাকনাটা দিয়ে এর উপরে ভারী একটা কিছু দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। আমার এদের এখানে কিন্তু আটা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই।
এবার 10 মিনিট পর আমি আবারও একটু ওলটপালট করে দিব, এতে করে আমার নিচের ভাতগুলো আর উপরের ভাতগুলো খুব ভালোভাবেই সেদ্ধ হবে। যদি এই অবস্থায় নাড়াচাড়া করে দেওয়া না হয় তাহলে কিন্তু নিচের ভাতগুলো সেদ্ধ হবে এবং উপরের ভাতগুলো কিন্তু শক্ত থেকে যাবে। আমি আরেকটু নাড়াচাড়া করে দিয়ে কিন্তু এটি আরেকবার দমে দিব আর 10 মিনিট। এবার কিন্তু আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এরপর কিন্তু শুধু পরিবেশন করতে হবে আর খেতে হবে। এখনও যদি আপনারা আমার ভিডিওটি দেখে থাকেন এবং ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, এতে করে আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন আমার তেহারিটা কতটা ঝরঝরে হয়েছে এবং ঠান্ডা হলে কিন্তু আরও ঝরঝরে হয়ে যাবে। আপনাদের আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।